যে রাজ্যে নারী সুরক্ষিত নয় সেই রাজ্যে নারী শক্তির আরাধনার মাহাত্ম্য কি, এই নিয়ে প্রচুর কথা উঠছে বিভিন্ন দুর্গাপুজো কমিটির অনুদান, সরকারি অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বসে বহু বছর ধরেই এটা জেনে গেছি যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণের অন্যতম একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে এখন দুর্গাপুজো। যে দুর্গাপুজো আগে মানুষের মনে ভক্তির ভাব নিয়ে আসতো, ভালোবাসা নিয়ে আসতো, যেটা আমাদের জন্য উৎসবের দিন ছিল, সেটা বহুদিন হলো অমুক নেতার পুজো তমুক নেতার পুজোর লড়াইতে পরিণত হয়েছে। তারই সঙ্গে আমরা দেখেছি উত্তরোত্তর দুর্গাপুজো কমিটিগুলোকে সরকারের তরফ থেকে দেওয়া অনুদানের পরিমাণও বেড়েছে। 25,000 টাকা দিয়ে অনুদান শুরু হয়েছিল, তারপর বাজার দরের মতো করেই দেখা গেছে প্রত্যেক বছরে এই অনুদানের পরিমাণ বেড়েছে। গত বছর যেটা ছিল 70,000 টাকা, এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সেই অনুদানের পরিমাণ 85,000 টাকা। এবং তারই সঙ্গে এবারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন পরের বার থেকে দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান স্বরূপ 1 লক্ষ টাকা দেওয়া হবে, এর মাধ্যমে আনুগত্য কেনা হয়। এইরকম অভিযোগ বিরোধীরা বহুবার করেছেন, কিন্তু এইবার দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডে, আরজিকর হাসপাতালে সেই মহিলা চিকিৎসককে, সেই মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই মেয়েটির জন্য বিচার চেয়ে আনুগত্যের এই শিকলও কিন্তু একে একে খুলে পড়ছে। এক এক করে দুর্গাপুজো কমিটি দেখা যাচ্ছে অনেকেই এই আনুগত্যের শিকল থেকে বেরিয়ে এসে বলছেন অনুদান চাই না, বিচার চাই। আপনাদের দুর্গাপূজা বারোয়ারি, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি, নদিয়ার বেথুয়া ডহরি টাউন ক্লাব, হুগলির উত্তরপাড়ার শক্তি সংঘ, সরোজিনীপল্লী কল্যাণ সমিতি, উত্তরপাড়ার মহিলাদের পুজো বৌঠান সংঘ, কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মা শরৎ জননী দুর্গা উৎসব পূজা কমিটি, মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটি, দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরের 7 ও 14 নম্বর পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি। এই যে তালিকাটা পড়লাম, এই দুর্গাপুজো কমিটিগুলি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য অনুদান চাই না, বিচার চাই। এবং এখানেই তালিকাটা শেষ নয়। যদি কারোর নাম এখানে বাদ পড়ে থাকে মার্জনা করবেন, কমেন্টে অবশ্যই উল্লেখ করে দেবেন। এবং তারই সঙ্গে এই মুহূর্তে যেটা অনুমান করা যাচ্ছে, অনুধাবন করা যাচ্ছে, যেটা মনে হচ্ছে যে আরও পুজো কমিটি হয়তো এই তালিকায় যুক্ত হতে পারে, আরও পুজো কমিটি হয়তো এগিয়ে এসে বলতে পারে যে তারা বিচার চান, তাই এবার অনুদান তারা নিচ্ছেন না প্রতিবাদ স্বরূপ। যেমন এই যে মহিলাদের দ্বারা পরিচালিত বৌঠান সংঘ, যাদের নাম তালিকায় উল্লেখ করলাম, তারা বলছেন এই ঘটনা শুধুমাত্র আরজিকরের এই একটা ঘটনা তো নয়, এইরকম আরো কত ঘটনা ঘটে, অনেক ঘটনাই সামনে আসে না। প্রত্যেকটা ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ এখানেই থামিয়ে দিলে চলবে না। যখনই এইরকম ঘটনা ঘটবে তখনই প্রতিবাদ জানাতে হবে। মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে বলা হচ্ছে, আমরা এলাকাবাসীর সঙ্গে মিটিং করেছি এবং মিটিংয়ের পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিবাদ স্বরূপ আমরা এই অনুদান এবারে প্রত্যাখ্যান করছি। এবং সেখানে একজন উদ্যোক্তা বলছেন, এবারে প্রতিবাদ স্বরূপ আমরা এই অনুদান প্রত্যাখ্যান করছি বলে পরের বারও যদি আমাদের অনুদান না দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই। এই অনুদানের জন্য আমাদের পুজো আটকে থাকবে না, অনুদানের উপর ভিত্তি করে আমাদের পুজো হয় না। 350 জন পল্লীবাসী আমাদের রয়েছেন, দুর্গাপুজো ঠিকই হয়ে যাবে, কিন্তু এইবার আগে বিচার চাই। এবার এখানে এই দুর্গাপুজো কমিটিগুলো যেরকম রয়েছে, যারা এই দুর্গাপুজোর জন্য নবান্নের নৈবেদ্য প্রত্যাখ্যান করেছেন, তেমনই আবার অনেক দুর্গাপুজো কমিটি রয়েছে যেখানে এই অনুদানের পাঁচনটা একেবারে সাঁড়াশি দিয়ে জোর করে গিলিয়ে দেওয়া হচ্ছে, এই রকম অভিযোগের কথাও কিন্তু সামনে উঠে আসছে। যেমন আরজিকরের সেই মহিলা চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, ওই নৃশংস অত্যাচার করা হয়েছে, সেই মেয়েটির বাড়ি যেখানে, সেই এলাকায় একটি পুজো কমিটি রয়েছে, পানিহাটির একটি নামকরা পুজো কমিটি রয়েছে। সেখানকার একজন কর্তা, যিনি আবার একজন প্রাক্তন পুলিশ আধিকারিকও বটে, তিনি একটি সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে আমরা এখানে অনেক পুজো কমিটি কিন্তু এই অনুদানটা নিতে চাইছি না, প্রত্যাখ্যান করতে চাইছি, কিন্তু নানা রকম সামাজিক সমীকরণের জন্য সেটা আমরা করে উঠতে পারছি না, স্থানীয় সমীকরণের জন্য সেটা আমরা করতে পারছি না। তারই সঙ্গে আরও একটি পুজো কমিটি শ্রীরামপুরের, হুগলি শ্রীরামপুরের পুজো কমিটি, তারা বলছেন যে সরকারের যে পোর্টালে নাম নথিভুক্ত করতে হয় এই অনুদানটা পাওয়ার জন্য, সেখানে আমরা নাম নথিভুক্ত করব না। এইরকম আরো অনেক কমিটি রয়েছে যারা নাম নথিভুক্ত করবে না, অর্থাৎ অনুদানটা তারা নেবে না, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা এটা ঘোষণা করতে চাইছি না, কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে আমাদের উপর নানা রকম ভাবে চাপ সৃষ্টি হতে পারে। আরো একটি পুজো কমিটি রয়েছে উত্তরপাড়ার, তারা বলছেন যে অনেক পুজো কমিটি রয়েছে যারা ভয়ে এই সরকারি অনুদান প্রত্যাখ্যান করতে পারছে না, কারণ সেটা করলে যদি পুজোর সময় কোনো চাপ আসে, যদি দেখা যায় যে প্রশাসনের বিদ্যুৎ বা অন্যান্য পরিষেবা ব্যবহার
ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, বা পুরসভার তরফ থেকে জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে না, বা জলের গাড়ি পাঠানো হচ্ছে না, তাহলে তো দুর্গাপুজোটাই ঠিক করে হবে না, দুর্গাপুজো একেবারে মাঠে মারা যাবে। সেই কারণে আমরা অনুদান প্রত্যাখ্যান করতে পারছি না। এইরকম একটা সময় দাঁড়িয়ে এই দুর্গাপুজোর সরকারি অনুদান যাতে প্রত্যাখ্যান করা না হয় সেটারও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বার্তা দেওয়া শুরু হয়ে গেছে। যেমন ফোরাম ফর দুর্গোৎসব, ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে বলা হচ্ছে যে আরজিকর কাণ্ডে যে জনবিক্ষোভ দেখা যাচ্ছে রাজ্য জুড়ে, তার প্রভাব যেন দুর্গোৎসবের ওপরে না পড়ে। ফোরাম ফর দুর্গোৎসবের বক্তব্য হচ্ছে তাদের যে সদস্য অনেকেই রয়েছেন, কলকাতায় মোটামুটি 2793টা বারোয়ারি কমিটি রয়েছে, দুর্গাপুজো কমিটি, এবং এরা কিন্তু কেউ এই সরকারি অনুদান প্রত্যাখ্যান করেনি। এবং ফোরাম ফর দুর্গোৎসব বলছে যে এই সরকারি অনুদান প্রত্যাখ্যান সংক্রান্ত এই যে খবরগুলো দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো নিতান্তই ভুয়ো খবর। এই ফোরাম ফর দুর্গোৎসবের কথা আপনাদের মনে আছে? একটু ছোট্ট করে মনে করিয়ে দিই। এই সেই ফোরাম ফর দুর্গোৎসব যারা লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনের একদম শেষ দিন যে ভোটটা ছিল, অর্থাৎ যেদিন কলকাতা উত্তর, দক্ষিণ, দমদম, বারাসাত, যাদবপুর এসব জায়গায় ভোট ছিল, ঠিক তার আগে ফোরামের সদস্যদের উদ্দেশ্যে একটা নির্দেশিকা জারি করেছিল। এবং সেই নির্দেশিকায় লেখা ছিল যে এই পুজোর সমস্ত কর্মকর্তারা এবং সমস্ত পুজোপ্রেমী মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরঋণী, এবং তারই সঙ্গে এই নির্দেশিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার একটা বার্তা দেওয়া হয়েছিল। সবাই মিলে অঙ্গীকার করার ঢঙে একটা বার্তা দিচ্ছেন, সেরকম কথাই নির্দেশিকায় লেখা ছিল। এবং সেখানে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সামাজিক যে কাজকর্ম রয়েছে, যে প্রয়াস রয়েছে, তার পাশে আমরা থাকার জন্য সবসময় সচেষ্ট। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের একদম শেষ দফায় যে ভোটটা ছিল তার আগে ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে এই বার্তা সামনে এসেছিল। এবং এখন তারাই বলছেন আরজিকর কাণ্ডের প্রভাব যেন দুর্গাপুজোর উপরে একেবারেই না পড়ে। কি অদ্ভুত পরিহাস বলুন তো। অবশ্য এই পরিহাসের আরো কিছু যদি বাকি থেকে থাকে, সেটা পূরণ করে দিয়েছেন সেই এক এবং একমাত্র মানুষটি, তিনি হলেন লর্ড কুণাল ঘোষ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করার যে কথাটা বলা হচ্ছে, এটা অত্যন্ত আপত্তিকর একটা বিষয়। দুর্গাপুজো মানে একটা বিরাট বড় অর্থনীতি, এবং যারা এই মুহূর্তে দুর্গাপুজোর এই অনুদান প্রত্যাখ্যান করার কথা সামনে রাখছেন, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কাজকর্ম করছেন। এবং তিনি বলছেন যে একটা বিচ্ছিন্ন ঘটনার দুর্গাপুজোর সঙ্গে কি সম্পর্ক। ঠিক ভাবুন তো কি দিনকাল পড়লো। লর্ড কুণাল ঘোষের কাছ থেকে এখন অর্থনীতির লেকচারও শুনতে হবে। মানে আমি অর্থনীতির কথা বলার জন্য বলবো তোমরা অনুদান নাও, দুর্গাপুজো করো। সে যদি আমি মানুষের টাকা মেরেও অনুদান দিই তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু অনুদানটা নিয়ে দুর্গাপুজো করো, কারণ অর্থনীতি বাঁচাতে হবে। আর এই পশ্চিমবঙ্গের অর্থনীতির কথা বলতে গেলেই শিল্প, নিয়োগ, চাকরি, কারখানা এইসব প্রসঙ্গ যদি আসে, তখন কোনো উত্তর আমরা আর দেব না। এবং এই মুহূর্তে একটা 10 লাখের গল্পও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সে সম্পর্কেও কিছু তথ্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরা দরকার। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে যে চিকিৎসককে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার পরিবারের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনোভাবেই পূরণ করা যাবে না, কিন্তু সেই চিকিৎসকের পরিবার যদি কিছু করতে চায়, মেয়ের নামে, মেয়ের স্মৃতিতে যদি তারা কিছু করতে চান, সরকার 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেই পারে। এবার এই নিয়ে দুদিক থেকে দুটো তর্ক উঠে আসে। একদিক থেকে বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের দুঃখটা কিনে নিতে চাইছেন, আবার আরেক দিক থেকে বলা হয় যে না, মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট প্রোটোকল ফলো করছেন, এটা নিয়ম, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি এটা নির্ধারণ করে। এবার প্রথমে আপনি যদি বলেন যে মুখ্যমন্ত্রীর বদান্যতা এটা, তিনি নিজের বদান্যতায় এই টাকা দেওয়ার কথা বলছেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছেন, সেটা একেবারেই নয়। তিনি যদি না দিতে চান তাহলে সেটা আদায় করার জন্য আদালত রয়েছে, এটা তার দেওয়ারই কথা। এবং দ্বিতীয় দিকে আপনি যদি এই আর্গুমেন্টটা সামনে রাখেন যে এটা জাস্ট একটা প্রোটোকল, এই প্রোটোকলটাই ফলো করছেন, মুখ্যমন্ত্রী নিয়ম পালন করছেন, সেই কারণেই এই টাকার কথা উনি বলেছেন, তাহলে সেই নিয়মের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অত্যন্ত লজ্জাজনক একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা একটু মনে করিয়ে দেওয়া দরকার, কোথাও যেন সেটা ধামাচাপা পড়ে যাচ্ছে। প্রথমত 2022 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হতো বা ক্ষতিপূরণ দেব বলে যে অ্যামাউন্ট, যে পরিমাণটার কথা সামনে রাখা হতো, বিভিন্ন অপরাধ যে সমস্ত মহিলাদের সঙ্গে হয়েছে তাদের ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা দেওয়ার কথা বলা হতো, সেই পরিমাণটা অত্যন্ত কম ছিল, অত্যন্ত লজ্জাজনক একটা পরিমাণ ছিল। এবং তারই সঙ্গে এই অভিযোগ বারবার আদালতের এজলাসে উঠে এসেছে যে সরকারের তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষতিপূরণের, সেই ক্ষতিপূরণ সরকার
দেয়নি। একজন নির্যাতিত হয়েছেন, তার পরিবার বা তিনি নিজে এই ক্ষতিপূরণের প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু সরকার সেই ক্ষতিপূরণ দেয়নি। সেটা পাওয়ার জন্য তাদের আবার আদালতের দ্বারস্থ হয়ে আলাদা করে আবার একটা লড়াই লড়তে হয়েছে। বারবার নির্যাতিতাদের এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়ার পরেও সরকার ঝুলিয়ে রেখেছে। এবার এইখানেই আরও একটা বিষয় আপনাদের জানাই, 2022-এ কলকাতা হাইকোর্টে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, যে সরকার 2011-তে এসেছিল, এত বছর পর 2022-এ তারা আদালতে দাঁড়িয়ে এটা স্বীকার করে নেয় যে অ্যাসিড হামলা, ধর্ষণ, গণধর্ষণ, মহিলাদের পুড়িয়ে মারা, যৌন নির্যাতন, পাচার, এই সমস্ত ঘটনায় সরকারের তরফ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই পরিমাণ পর্যাপ্ত নয়, এই পরিমাণ বাড়ানো উচিত। এই নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সংশোধনী বিল নিয়ে আসা হবে, এই সমস্ত কথাবার্তা উঠে আসে। এবং রাজ্য সরকার আদালতে দাঁড়িয়ে এই কথাগুলো বলে কোন পরিপ্রেক্ষিতে সরকারের এই স্বীকারোক্তি? এই বিষয়টা উঠে আসে যখন জানা যায় 2015 সালে পশ্চিমবঙ্গে এক নাবালিকা এবং তার ভাইয়ের ওপরে অ্যাসিড হামলা হয়েছিল এবং তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, কিন্তু সেই ক্ষতিপূরণ তারা পাননি এবং সেই নিয়ে তারা মামলা করেন কলকাতা হাইকোর্টে। এবং সেই মামলায় 2022-এ এসে সরকার এটা স্বীকার করে যে হ্যাঁ, ক্ষতিপূরণ হিসেবে যে পরিমাণের টাকাটা দেওয়া হয় সেটা একেবারেই পর্যাপ্ত নয়। 2015 থেকে 2022 তারা কিন্তু টাকা পায়নি, তারা ক্ষতিপূরণ পায়নি। নির্যাতিত যারা, তারা ক্ষতিপূরণ পায়নি। এর পেছনে আরো গল্প রয়েছে। এমনি এই সমস্ত কথা তো রাজ্য সরকার সামনে রাখেনি বা মেনে নেয়নি। 2021-এ এই বিষয়টাকেই বড় করে সামনে আনে ইন্ডিয়া স্পেন্ডের একটি রিপোর্ট, যেখানে বলা হয় যে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, পশ্চিমবঙ্গের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে যে তারা এই ক্ষতিপূরণ দিতে পারবে না, কারণ তাদের ফান্ডে মাত্র 5,000 টাকা পড়ে রয়েছে। তাহলে তারা ক্ষতিপূরণ কোথা থেকে দেবেন? অতএব ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এবং এই বিষয়টা কখন উঠে আসে? এখানেও জানা যায় যে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কেন না, নারী পাচার চক্র থেকে বেঁচে ফিরে এসেছেন একজন মহিলা, তাকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সরকারের তরফ থেকে, সরকার সেই টাকা দেয়নি। সেই নিয়ে সেই মহিলাকে আবার মামলা করতে হয় এবং সেখানে গিয়ে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বলা হয় যে আমাদের কাছে তো টাকাই নেই, 5,000 টাকা মাত্র পড়ে আছে, কোথা থেকে টাকা দেবো? মানে যারা ক্ষতিপূরণের টাকা চাইছেন, যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে আমরা তো দিতে পারবো না, কারণ আমাদের কাছে টাকা নেই। তোমাদের আদালত বলেছে ক্ষতিপূরণের কথা, তাহলে আদালতকে গিয়ে জিজ্ঞেস করো কোথা থেকে টাকা আসবে। এবং তারই সঙ্গে এইখানে আরও একটা মামলার কথা আপনাদের মনে করিয়ে দিই। দেগঙ্গার গণধর্ষণের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2022-এ জানা যায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণের টাকাটা দিতে হবে, কিন্তু তারা সেই টাকা পায়নি এবং তারা গিয়ে আবার মামলা করে। এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয় না, ক্ষতিপূরণের বিষয়টা অর্থ দপ্তর দেখছে, তাই অর্থ দপ্তর বলতে পারবে। অর্থ দপ্তর বলে যে না টাকা পয়সা দেওয়া হচ্ছে, ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব, আসলে সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা দিচ্ছি, তাদের নাম্বার আসলে তারা টাকা পেয়ে যাবেন, এই টাকা পয়সা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে তুমি নির্যাতিত, তুমি অপমানিত, তুমি লাঞ্ছিত, তাতে কি হয়েছে? তুমি লাইনে গিয়ে দাঁড়াও, সিরিয়াল নাম্বার হাতে নিয়ে, তোমার সময় আসলে, তোমার টার্ন আসলে তোমাকে টাকাটা দিয়ে দেওয়া হবে, কারণ তোমার মতো আরো অনেকে তো রয়েছে যারা অপমানিত। কি অদ্ভুত রাজ্য দেখুন আমাদের। এখানে দিনের পর দিন সরকারের তরফ থেকে নির্যাতিত, অপমানিত নারীদের লাইনে দাঁড় করিয়ে রেখে হেনস্থা করা হয়, দিনের পর দিন তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য ঝুলিয়ে রাখা হয়। আবার আরেকদিকে নারী শক্তির কথা বলা হয়, জাঁকজমক করে অনুদান নিয়ে নারী শক্তির আরাধনা করো, এই কথা বলা হয়। একদিকে আমাদের রাজ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি পাওয়ার কথা, সেই সমস্ত তরুণ তরুণীরা বছরের পর বছর রাস্তার ধুলো মাখেন গায়ে, আর আরেকদিকে পশ্চিমবঙ্গের অর্থনীতির সমস্ত দায়ভার ঢেলে দেওয়া হয় একেবারে দুর্গাপুজোর উপরে। আমাদের এই যে দেবী দুর্গা, তাকে আমরা বলি দেবী দুর্গতি নাশিনী, আবার তারই সঙ্গে তিনি আমাদের ঘরের মেয়ে, তাকে আমরা উমা বলে ডাকি। আর ঘরের মেয়ে যখন ঘরকে আলোকিত করে ঘরে ফেরেন তখন কি হয় বলুন তো? বাংলার মায়েরা তাদের আঁচলের খুঁটে বেঁধে রাখা টাকাটা তুলে দেন বাবার হাতে এবং দিয়ে বলেন বাজার থেকে বড় মাছের পিসটা নিয়ে এসো, মেয়েকে খাওয়াবো। আর বাবা গোটা বাজার মাথায় তুলে নেন মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। এই হচ্ছে বাংলার সংস্কৃতি, এই হচ্ছে ঘরের মেয়ের প্রতি আমাদের ভালোবাসা, এই হচ্ছে উমার প্রতি আমাদের ভালোবাসা। অন্যান্যবার যখন দেবী দুর্গা বাংলায় আসেন, বাংলার মায়েরা তার দিকে তাকিয়ে নিজের সন্তানদের ভালো থাকার জন্য মঙ্গল কামনা করেন। নিজের সন্তানদের জন্য তারা দেবী দুর্গার দিকে তাকিয়ে বলেন মা ভালো রেখো। আর এইবার মনে হয় যখন মা দুর্গা বাংলায় আসবেন, বাংলার মায়েরা আশঙ্কার চোখে দেবীর দিকে তাকিয়ে বলবেন দিনকাল ভালো নয়, তুমি এই যে পশ্চিমবঙ্গে এসেছো, এই কটা দিন, এই কটা রাত সাবধানে কাটিও, ভালো থেকো মা।
আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে হঠাৎ যদি উঠল কথায়। ভালো থাকবেন।